গল্প কাননের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে লীলা মজুমদারের গল্প ন্যাপা। অস্বাভাবিক মানুষ ও অস্বাভাবিক ঘটনা যে হরদম চোখে পড়ে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এমনকি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু কে না জানে যে সেসব ঘটনাও হামেশাই ঘটে থাকে বলছি বটে, তবে সবসময় নিজেদের জীবনে ঘটে না। তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী খুঁজে পাওয়া যায় না। কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না, এরকম বহু লোকের নিজেদের জীবনে না হোক, তাদের নিকট আত্মীয় স্বজনদের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায়ই ঘটতে থাকতে শোনা যায়। যেমন ধরুন, আমার মার সই মিস গাঙ্গুলির কথা। বিয়ে থা করেননি, নামকরা খ্রিস্টান বাড়ির মেয়ে। নামটা অবশ্যই পাল্টে দিয়েছি, নইলে সবাই চিনে ফেলবেন শেষটা। ভবানীপুরের দিকে একটা মেয়েদের হোস্টেল চালান। আমার মামা বাড়ির পুরানো চাকর বনমালীও সেখানে বহু বছর ধরে কাজ করছে। সব জানাশোনা লোকের ব্যাপার, বুঝতেই পারছেন। এরা কেউই সেরকম একটা বানিয়ে মিথ্যা কথা বলবার মানুষও নন। অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না। সারাদিন বনমালী ন্যাপাকে আগলিয়েছে। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর ভালো লাগছে না। মানুষের ভাই বোন কেন হয়? ন্যাপাটা পাজির এক শেষ। আর কেউ হলে বনমালী তার সঙ্গে কথাটাই বলতো না। অথচ মায়ের পেটের ভাই বলে যেই না জেল থেকে ছাড়া পেল, অমনি বনমালীও তাকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঢোকাতে বাধ্য হলো। ওর জুড়ে রাঁধুনি সারাটা পৃথিবী ঘুরে আর একটা খুঁজে পাবেন না দিদি। নিদেন একটা ট্রায়াল দিন তো। কথাটা মিথ্যেও নয়। একবেলা ন্যাপা রান্না খেয়েই দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না। আর ন্যাপাকে পায় কে? তবু কাজটা ভালো হয়নি। ন্যাপার মনে কি আছে কে জানে। দুষ্টু বুদ্ধি জাগতেই বা কতক্ষণ। বাড়ির ভেতরে তো বনমালী আর বাইরের ফটকে দারোয়ান ছাড়া আর একটা বেটা ছেলে নেই। সারাদিন দিদির স্কুলে পড়ায়, বাড়িঘর খাকা করে, জিনিসপত্র এধারে ওধারে ছড়ানো পড়ে থাকে। ন্যাপার যা স্বভাব, বনমালীর মনে শান্তি নেই। অথচ মায়ের পেটের ভাইটাকে সেই যদি আশ্রয় না দেয় তো আর কে দেবে? যাক, তবু যতক্ষণ রান্নাঘরে কাজে মেতে থাকে ততক্ষণ রক্ষা। বাস্তবিক রাধে খাসা। ছেলেবেলা থেকে ওর হাতে জাদু আছে। বেশ ভালো মাইনেতে সাহেব বাড়িতে করে খেতে পারত। অথচ তবু যে কেন দুর্বুদ্ধি জাগে কে জানে। যাকগে, এখন রাতের খাবার জন্য টেবিল লাগাতে হবে। এসব ভেবে তো কোনো লাভ নেই। দরজার কোণা থেকে বনমালী লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি মাসিমা এসেছেন। সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন। কথাও কানে আসছে। মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষা নেই, কিন্তু শুনতে বেশ মজাও লাগে। হ্যাঁ, একদম চেঁচিপুচে সব নিয়ে এলাম ব্যাংক থেকে। আমাকে সন্দেহ করে, এত বড় আস্পর্ধা! বুঝলি উমাশশী, প্রতিটি জিনিস আমার বাবা আমার মার জন্য গড়িয়ে দিয়েছিলেন। মা মরবার সময় সমান 2 ভাগ করে আমার হাতে দিলেন। একটা ভাগ আমার, একটা ভাগ ভাদুর বউয়ের জন্য। সে একেবারে চুলছেঁড়া ভাগ ভাই। জোড়া ভেঙে ভেঙে একটা বালা আমাকে, একটা ওকে, একটা ইয়ারিং আমাকে, একটা ওকে। যেমন 2টি রুমালে বেঁধে দিয়েছিলেন তেমনি ব্যাংকে তুলে দিয়েছিলাম। এই 10 বছরে একবারও খুলিনি। ওরাও মফস্বলে ঘুরেছে, সাহস করে কিছু নেয়নি। এখন এখানে এসে বসেছে, অমনি বউ কিনা আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আজ ভারী রেগে গেছি। এই পুটলি শুদ্ধ ওর মুখের উপর ছুঁড়ে ফেলবো। উমা দিদি কিছু বলবার আগেই কম বয়সে মনি দিদি বলে উঠলেন, কই মাসিমা, দেখি দেখি কীরকম গয়না। মাসিমাও তাই চা 2 পুটলি খুলে টেবিলের উপর ঢেলে দিলেন। কালো পানা কাঠের উপর ছোট ছোট 2টি সোনার টিভির মতো জলজল করতে লাগলো। বনমালীর চোখ ঝলসে গেল। এত গয়না যে এই থান কাপড় পরা বুড়ি মাসিমা থাকতে পারে, এটা বনমালীর ধারণা ছিল না। ইস, লাল নীল সাদা সবুজ পাথর বসানো একেবারে তাল তাল সোনা গো। ওর দাম কত হাজার টাকা হবে কে জানে। এর ছোট পানা একটা বেচলেই বনমালীর মার ইঞ্জেকশনের দামগুলো হয়ে যাবে। বুড়ি মাসিমা তো আচ্ছা,
এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রবারের ছুটি পরে বেড়ায়। বুড়ো বয়স অবধি স্কুলে সেলাই শেখায়। একটা ভালো জিনিস কোনোদিন কেনে না, খায় না। দিদিমণিরা জিনিসগুলোর উপর ঝুঁকে পড়ে নেড়ে ছেড়ে দেখছে। এক একটার উপর আলো পড়ে আর অমনি ঝলমলিয়ে ওঠে। বনমালী চোখ জ্বালা করে। ভয়ে ভয়ে একবার পিছন ফিরে দেখে, ভাগ্যিস ন্যাপা রান্নাঘরে ব্যস্ত আছে। বনমালীর বুক ডিপ ডিপ করতে থাকে। বাঁচা গেল। মাসিমা আবার ওগুলোকে পুটলি বেঁধে ফেলছেন। মন্দিরের হাতে তখনও লাল পাথর বসানো মালাটা রয়েছে। আপনার কি সাহস মাসিমা! এত সব দেখে আমাদেরই চুরি করে নিতে ইচ্ছে করে। আর আপনি ওই ব্যাগ নিয়ে সন্ধ্যাবেলা এতটা পথ একা হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলবেন? ভয়ডর নেই আপনার প্রাণে? মাসিমা অমনি পুটলি বাধা বন্ধ করে একগাল হেসে বললেন, আরে আমার বাবার জ্বালায় কি আমাদের ভয়টয় পাওয়ার জো ছিল? জানিস তো বাবা মস্ত বড় উকিল ছিলেন, ৮০-৮০ টাকা রোজগারও করতেন, দুহাতে খরচও করতেন। সোনাদানায় রূপর বাসনে আর তার চেয়েও দামি কাঠ কাচের ফুলদানি আর ঝাড় লণ্ঠনে বাড়ি বোঝাই ছিল। এক একটা বিলিতি ছবিরই কত দাম ছিল। তার কিছুই অবশ্যই নেই এখন। রিটায়ার করে বাবা বিদেশ ঘুরে বেরিয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন, শুধু মার গায়ের গয়নাগুলো ছাড়া। তা হ্যাঁ, কি যেন বলছিলাম, ভয় পাবো কি? এই দৈত্যের মতো দুটি কুকুর ছিল আমাদের। সারাদিন বাঁধা থাকতো, সারা রাত ছাড়া থাকতো। একটা রং ছিল হলদে, আর কালো পোড়া হাড়ির মতো এই প্রকাণ্ড মুখ। তার নাম ছিল রোলো। হাউমাউ করে তেড়ে এলে তাই দেখে ভয়ে প্রাণ উড়ে যেত। কিন্তু আসলে কিছু বলতো না, শুধু ধারালো ছুঁচলো দাঁত দিয়ে কুটকুট করে জামার সব বোতাম কেটে ফেলে দিত। সে এক মজার ব্যাপার। অন্যটার নাম ছিল কিম। কি সুন্দর সে দেখতে ছিল, সে আর কি বলল। এ লম্বা চকচকে লাল লোম সারা গায়ে, মখমলের মতো চোখ, ঝালরের মতো লেজ। মুখে কিচ্ছু বলতো না। নিঃশব্দে ছুটে এসে এক লাফে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করত। বাড়ির লোকদের কিছু বলতো না। ৫০০-৭০০ টাকার জন্য এখানে কত চুরি টাকা দিয়ে খুন খারাপের কথা শোনা যেত, আর আমাদের বাড়িতে হাত বাড়ালে ১০০০ টাকার আসবাবে হাত থেকে যেত। অথচ ওই দুই কুকুরের জন্য কুটোটা কখনো চুরি যেত না। আরে তোরা কি বলিস? গোছা গোছা জড়োয়া চুড়ি হাতে দিয়ে মার সঙ্গে তোদের এই বাড়িতেই চায়ের নিমন্ত্রণ খেয়ে কত রাত করে বাড়ি ফিরেছি। সঙ্গে ওই দুটো কুকুর থাকতে শুধু আমাদের কাছাকাছি কেন, এই ফুটপাত দিয়ে লোক চলাচল করেনি। এখানে তখন স্যার গিরিন্দু থাকতেন। কত নামকরা লোকের যাওয়া আসা ছিল এই বাড়িতে। কি সুন্দর সাজানো গোছানো ছিল। কি ভালোই যে বাসতাম আমরা ওই কুকুর দুটোকে। কানের কাছে একটা ফোঁস শব্দ শুনে বনমালী চমকিয়ে উঠল। ন্যাপার চোখ দুটো অস্বাভাবিক রকম জলজল করছে। যা ভাগ, তোর কাজ কম্য নেই নাকি? ন্যাপা হাত ছাড়িয়ে নিতে বলল, কারো অত সোনাদানা থাকা উচিত না, কারো না। ন্যাপা তোর পায়ে পড়ি, আবার কিছু পাখি বসিস না। এই সবের মতো ছাড়া পেয়েছিস, বুড়ো মাকে আর জ্বালাসনি বলছি। ও ন্যাপা শোন বলছি। কিন্তু ন্যাপা ততক্ষণে হাওয়া। মাসিমা পুটুলি দুটোকে ততক্ষণে বেঁধে চেঁধে হাতে ঝোলানো কালো কাপড়ের থলির মধ্যে পুরে ছাতাটা হাতে নিয়ে উঠে পড়েছে। থলিটাকে তুলে ধরে বললেন, তোরাই বল, কার বাবা সাধ্যি বুঝবে এই থলির মধ্যে আবার ৭,০০০ ধন থাকতে পারে? আর ভয়ের কথা মনেও আনিস না। ৪০ বছর আগে কুকুর দুটো মরে গেছে, কিন্তু ভয়টা আমাদের তখন থেকেই ঘুচে গেছে। তবে শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে। এই যা, কুকুর দুটোর জন্য মাঝে মাঝে বড় মন কেমন করে। মাসিমার চটি পায়ে দিয়ে বিদায় নেন। দিদিমণিরাও নিজেদের মধ্যে গয়নার বিষয়ে বলা বলি করতে করতে উঠে পড়ে। এতক্ষণ পরে বনমালীর টেবিল লাগায়। তার মন ভালো নেই, ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড়। রান্নাঘরে ন্যাপা নেই। খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরমে রাখা। কোনো মতে সে সব টেবিলে পৌঁছে দিয়ে বনমালী উমাদিদিকে বলল, আর আমি পারছি না দিদি, বড্ড শরীর খারাপ লাগছে বলে ঊর্ধ্বশ্বাসে খিড়কি দৌড়ের দিকে ছুটল। বেশি দূর যেতে হলো না। দরজা খোলার সঙ্গে সঙ্গে ন্যাপা এসে গায়ের উপর আছড়িয়ে পড়ল। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, মুখে গলা রক্তের ছোপ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ধড়াস করে খিড়কি দৌড় বন্ধ করে বনমালী বলল, ন্যাপা আবার কি সর্বনাশ করে এলি রে, বল শিগগির। দেয়ালে ভর দিয়ে বিবর্ণ মুখে ন্যাপা বলল, মায়েরই বলছি, কার অনিষ্ট করিনি,
আমার পিছন পিছন কাউকে আসতে দেখলে দাদা? কই না তো, কে আবার আসবে? রান্নাঘরে রকের উপর বসে পড়ে ন্যাপা বলল, কি জানি, মনে ভাবলাম ওর গোটা 2-3 হাতি নিলেই আমাদের এই জন্মের ভাবনা চিন্তা ঘুষে যাবে। মনের মাথায় গিয়ে ওই অন্ধকার জায়গায় লুকিয়ে থাকি। উনি পার হয়ে গেলে পর পিছন থেকে মাথায় এক বাড়ি দিয়ে, অমনি করে তাকাচ্ছ কেন? কাউকে কোনোদিন প্রাণে মেরেছি বলতে পারো? মারিনি, কিছু করিনি। উনিও পার হয়ে গেছেন, আমিও যে লাঠি তুলেছি। কোথা থেকে সে যে কি বিকট দুটি কুকুর এসে আমাকে আক্রমণ করলো, সে আর কি বলবো দাদা। এই প্রকাণ্ড কালো পোড়া হাড়ির মতো মুখ, বুকের উপর বাঘের মতো থাবা তুলে লাফিয়ে উঠে পটপট করে আমার জামার সবকটা বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে নিল গো। অন্যটা দেখতে কি সুন্দর, লাল লাল লম্বা লম্বা লোম, আগুনে ভাটার মতো চোখ করে আমার গলাটা ছিঁড়ে নিতে চেষ্টা করছিল। ওইখানে লাঠি ফেলে দিয়ে কোন রকম পালিয়ে বেসেছি। কোথেকে যে এলো বুঝলাম না। তারপর দৌড়তে দৌড়তে একবারে ফিরে দেখি ওনার সঙ্গে সঙ্গে লেজ নাড়তে নাড়তে ঘরের দাওয়ায় গিয়ে উঠল। আশ্চর্যের বিষয়, এত কাণ্ড ঘটে গেল, বুড়ি একবার ফিরেও দেখল না। বনমালী হাত পা কাঁপছিল, মুখে কথা সারল না। কোনো মতে ন্যাপাকে ধরে তুলল। ন্যাপা, প্রতিজ্ঞা কর অমন কাজ আর করবি নে। কি বাচ্চা বেঁচেছিস রে ন্যাপা? জানিস না, আমি নিজের কানে শুনলাম মাসিমা বলেছেন ওই কুকুর দুটো ওনাদের বড় আদরের ছিল। 40 বছর হলো মরে পড়ে গেছে। ও কি, ও ন্যাপা, আবার বসে পড়লি যে? তখন আপনারা শুনলেন লীলা মজুমদারের গল্প ন্যাপা। বাংলা সাহিত্যের বিখ্যাত সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।